মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সংসদ শেষে বাড়ি যাওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং তারা কিন্তু ভয়ঙ্কর ভূমিকায় রয়েছে। ব্যারিস্টার সুমনের গাড়ি কিন্তু একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে, কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে, তিনি বললেন তার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। ব্যারিস্টার সুমন বর্তমানে বাংলাদেশের হিরো হয়ে গেছেন। ব্যারিস্টার সুমন বলেছেন বাংলাদেশের দুর্নীতির আখড়া দাঁড়িয়ে গেছে, বাংলাদেশে কেন এত দুর্নীতি হচ্ছে। ব্যারিস্টার সুমন এই কথা বলাই ব্যারিস্টার সুমনের গাড়িতে আবারও হামলা করা হয়েছে। এই হামলার প্রসঙ্গে বর্তমানে আমাদের এই বাংলাদেশে কি যুক্তি কি যুক্তিসঙ্গত কোনো কথা আছে যে একটা মানুষের গাড়িতে বারবার আক্রমণ কেন হয়? এই আক্রমণের সূত্রটা কোথায়? আক্রমণের সূত্র আমাদেরকে জানতে আজকে এই ফুল ভিডিওটা দেখতে হবে। দর্শক, বিশেষ করে আমি বলবো যে বারবার কেন ব্যারিস্টার সুমনের গাড়িতেই হামলা হতে হবে, এবং এই ব্যাপারে নিপুণ রায় বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে সবাই চোর, সবাই লুটপাট করে খাচ্ছে, সবাই দুর্নীতি করছে, সবাই এই বাংলাদেশকে পিছু টেনে নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এইগুলো ব্যাপারে কিছুই দেখছেন না, কেননা এই দেশে আমাদের বর্তমান শুধু দুর্নীতিতে আর লুটপাট। সবার নাম প্রকাশ করতে হবে, কোথায় কার সম্পদ আছে, আমেরিকায়, কানাডায়, বেগমপাড়ায় ইত্যাদি ইত্যাদি সব জায়গাতেই আপনাদের কার কোথায় আছে এটা সরকারকে প্রকাশ করতে হবে, সামনে আনতে হবে, তাহলেই আমরা সবটুকু প্রকাশ পেয়ে যাব। কেননা এইভাবে যদি নীরব থাকা যায়, একদিন দেশের মাটিতে কোনো কিছুই থাকবে না, সবই চলে যাবে বাইরের দেশের মাটিতে দুর্নীতির কারণে। গরিব দুঃখী অসহায় মানুষদের কি হবে এই দেশে? চলুন আমরা নিপুণ রায়ের কিছু কথা শুনে আসি, তার কাছে চলে যাই। চলুন নিপুণ রায়, আপনি আপনার বক্তব্য। বাড়ি আছে, কে টাকা পাচার করেছে, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। আমাদের বাড়ির সদস্য তারানা হালিম, এক অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন। খুব স্বল্প সময়ের মধ্যেই কথা বলবো। বাম দিকেই ছিলাম, এখন সহজ সুধা গেছি। এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন। কারণ একটি কথা আছে, সত্য যে কঠিন তারপরও সত্যকে ভালোবাসিলাম। বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন, বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তিনি বলেছিলেন চোরা কারবারি, এই যে মানি লন্ডারিং, এই যে কালোবাজারিতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। যেখানে আমাদের নেতা, যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায়। আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি, 1টি টাকা ঘুষ খাবার সময়ও আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা, আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা। আমরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করতে পারবো না, এমনটি চিন্তা করার কথা। এখন আমরা দেখি যে যার কথা বলা হলো এতক্ষণ, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যাই হোক, ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন। আমরা কোনো কথা বললেই, কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটের সিন্ডিকেট। এদিকে নিপুণ রায় বলেছেন যে আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছু বলতে গেলে সিন্ডিকেট সৃষ্টি করা হয়, গাড়ি ভাঙচুর করা হয় ইত্যাদি, বাংলাদেশে সব কিছু করা হয়। কিন্তু দুর্নীতির জগতে বাংলার রাজা, বাংলার দক্ষ, বাংলার অর্জনকারী যারা, তাদের জন্যই এই বাংলাদেশটা মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছেন। কেননা তারা যখন খুশি তখন আসছেন, যখন খুশি তেমন কাজ করে যাচ্ছেন, টাকা মারছেন ইত্যাদি করছেন। এদিকে ব্যারিস্টার সুমন বিশেষ করে আবারও গাড়িতে হামলা। কেন গাড়িতে হামলা? বারবার ব্যারিস্টার সুমনের গাড়িতে হামলা হওয়ার মূল উদ্দেশ্যটা কোথায়? ব্যারিস্টার সুমন আদৌ প্রতিবাদ করতেছে? ব্যারিস্টার সুমন জনগণের পক্ষে কাজ করায়, সরকারের পক্ষে কাজ করায়, দুর্নীতিবাজদের পক্ষে প্রতিবাদ করায়,
আজকে বারবার তার গাড়িতে হামলা হচ্ছে। কিন্তু কেন এই হামলার প্রতিবাদ করতে কেউ পারছেন না? কেন সরকার পদক্ষেপ নিচ্ছেন না? এটার মূল দৃশ্য, মূল কাহিনী ব্যারিস্টার সুমনের কাছ থেকে আমাদেরকে শুনতে হবে। তাহলে ব্যারিস্টার সুমনের কাছে আমাদের যেতে হবে, গেলেই এই মূল দৃশ্যটা, মূল কাহিনীগুলা শুনতে পারবেন। ভিডিওটা লং হতে পারে, সামনে অনেক কিছু দেখার আছে, আপনারা কষ্ট করে একটু দেখবেন দয়া করে। কেননা ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন সেই ব্যক্তিরাই এই ভিডিওগুলো পছন্দ করেন, এছাড়া অন্য ব্যক্তিরা খুবই কম পছন্দ করেন। তো ব্যারিস্টার সুমন সত্য যে জিনিসটা সেটাকে তুলে ধরেন। তাছাড়া ব্যারিস্টার সুমন অন্যায়ের প্রতিবাদ সারা জীবন করে যাবেন মৃত্যুর আগ পর্যন্ত। যদি এইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে করতে উনি মারা যায়, উনি খুশি হয়ে হাসি বরণ করে মৃত্যু নিয়ে নেবেন, উনি নিজেই বলেছেন। কেননা যে অন্যায়ের কাছে মাথা নত ব্যারিস্টার সুমন করবেন না। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই তার লাইফের কিছু কথা শুনতে, তাহলে আমরা বুঝতে পারবো মূল কাহিনীটা কোথায় দাঁড়িয়েছে। 2001 সালে আমাকে ছাত্রদল হল থেকে বের করে দিয়েছে, তখন আমি ছাত্রলীগের নেতা বানানো হয় আমাকে, যে বিরোধী দলে থাকলে আইনজীবী হইলে বিরোধী দলের নেতাদেরকে সার্ভিস দেওয়া যায়, এইসব মানসিকতা থেকে চলে গেলাম আমি ব্যারিস্টার হইতে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে, কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরে আমি একেবারেই পিছাচ্ছি না। আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো, কি আসে যায়? অলরেডি 43 বছর তো আমার হয়েই গেছে। আমি যদি নাও মারে আমারে, তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে, এ অনেক টাকা আপনাকে ঘুষ দিতে চায়, সে তো থ্রেটটাও দিবে আপনাকে ওই লেভেলেরই। কিন্তু আমার কাছে এগুলো কাজ করে, ডাজন্ট ওয়ার্ক অন মি। আপনাকে বলছি যে সেন্সিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না। আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে গিয়ে টাকা পয়সা দিয়ে আমার কন্ট্রোল করতে পারবেন না, আর একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন। কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানি, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানি। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই, কারণ চাই বলে যাই, হাজার মানুষ লক্ষ মানুষ চলে আসে। আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না, আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি না, আমি দেখতেও পাই নাই, তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অসহায়, যে সম্পদ মানুষকে সুরক্ষা দেয় না। এই জন্য সম্পদের প্রতি আমার টান কমে গেল। আমার মনে হইলো যে মানুষের জন্য করে যাও, বিধাতা সিদ্ধান্ত নিবে তোমার কোন পর্যায়ে নিয়ে সম্মানিত করবে নাকি অসম্মানিত করবে। অভাব আমি সারা জীবনেই ছিলাম অভাবে, কিন্তু আমার স্বভাবটাকে নষ্ট করতে পারে না অভাব। আমার এলাকায় আমার জানাজার সময় মানুষ যেন আমার জানাজার দাঁড়াইয়া বক্তব্য দেওয়ার সময় বলতে পারে যে এই ভদ্রলোক এই এলাকার সন্তান, উনি জন্মের পরে এলাকাটা যেরকম পাইছিলেন মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে গেছেন। এইটুকু যদি আমি আমার জানাজায় শুয়ে শুনতে পারি, দ্যাটস এনাফ। একটা মানুষের জীবনে আর কি লাগে? এলাকার মানুষের আজন্ম গুলামি করব, এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে সবকিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারে। এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা। আমি এমপি হওয়া লাগবে কেন? যদি না হই, আমি আমার যোগ্যতা দিয়ে, আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। আমার প্রশ্ন হলো যে আপনাকে দলে ফেরত নেওয়াই হলো না। আমার বিষয়টা কি জানেন? স্বতন্ত্র বিদ্রোহ এগুলা করার জন্য একটা রিজন থাকে, ক্রেজিনেস থাকে, যে আমি কোনোভাবে এখানের এমপি হইতে চাই। আমার তো এই ক্রেজিনেসটা নাই। আপনার এরকম দলে আনুষ্ঠানিকভাবে ফিরে যাওয়া কিংবা ক্ষমা প্রার্থনা করা কিংবা দলে আবার ফিরে আনুষ্ঠানিকভাবে ফেরার কোনো পরিকল্পনা কিংবা কোনো সুযোগ আছে কিনা? আমি আপনাদের শুধু দল হচ্ছে গিয়ে, দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সবসময় দলের জন্য থাকবো। আমার পক্ষ থেকে যে কাজটা, এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি। আমাকে সাম্রাজ্য দিবে না এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসে যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান। পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন, তারপরে যুবলীগ থেকে একটা বিশেষ ঘটনায় আপনার কোনো আক্ষেপ আছে যে যুবলীগ থেকে যে আপনি পদত্যাগ করলেন একটা বিশেষ ঘটনায় শরীয়তপুরে একটা স্ট্যাটাস নিয়ে কেন্দ্র করে? আমার এইসব বিষয়ে কোনো আক্ষেপ নাই। মানে বঙ্গবন্ধু একটা কথা বলছিলেন যে আপনি রাজনীতি করলে নীতি থাকতে হয়, আর মুখে এবং বুকে একই কথা থাকতে হয়, দুইটাতে আলাদা কথা বলা যাবে না। আমি কিন্তু চেয়ারের জন্য, পোস্টের জন্য, এমপি হওয়ার জন্য তো রাজনীতি করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমার কাছে যেটা ভালো, যেটা মানুষের জন্য উপকার হয়, দেশের জন্য উপকার হয়, এই কাজগুলোই আমি করে যাচ্ছি। দেখেন এটা একটা জার্নি। কোনো একটা পদে থাকা মানে আপনি 5 বছর পরে তো এমনি আমাকে সাবেক হয়ে যেতে হবে, কিন্তু এই জার্নিটাতে কখন আমি থাকবো কখনো থাকবো না। যারা আমাকে যে কারণে নিয়েছেন তারা যদি মনে করেন প্রয়োজন এখন আপাতত নাই, তারা আমাকে ছেড়ে দিবেন, আমাকে আমার কাজ করতে দিবেন। আমি দেখেন এই যে যুবলীগে যখন নাই, তখনও তো যুবলীগ যে কাজগুলো করি এই কাজগুলোই তো আমি করে যাচ্ছি। সিলেটের বন্যায়, ফুটবল, এগুলো তো যুবলীগেরই কাজ।
বঙ্গবন্ধুর আদর্শেরই তো কাজ। এখন শুধু হচ্ছে কি আমার কাছে এই তকমাটা নাই যে আমি যুবলীগের কমিটিতে আছি কিনা। আমি কিন্তু বেসিকলি ধরেন আমাদের পরশ ভাই, আমাদের যিনি যুবলীগের নেতা, যিনি পরশ ভাইয়ের যে মাথায় আমার যে জিনিসগুলো ঢুকাই দিয়েছেন উনি, আমি যখন আইন সম্পাদক হিসাবে পরশ ভাইয়ের সাথে আমার মিটিং হয়, উনি আমার ভিতরে যে জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছেন যে একটা তরুণ মানে হচ্ছে কি এই ধরনের কাজ করবে, তরুণ মানে এইগুলা করবে, আমি কিন্তু বেসিকলি এই কাজগুলাই করে যাচ্ছি। হয়তো আমি একদম টেকনিক্যালি কমিটিতে আইন সম্পাদক হিসাবে বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছি না, বা এই জায়গাটা এখনো খালি আছে, কিন্তু আলটিমেটলি বঙ্গবন্ধুর আদর্শের যে কাজগুলা এবং নেতা আমার নেতা যিনি ছিলেন, এখনো যিনি আছেন, ফজলে শামস পরশ ভাই, ওনার কাজগুলাই কিন্তু আমি করে যাই, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে গুরু অপরাধে যাদেরকে দণ্ডিত করা হলো, বিশেষ করে সাবেক মেয়র জাহাঙ্গীরের কথা, তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। আপনার এরকম দলে আনুষ্ঠানিকভাবে ফিরে যাওয়া কিংবা ক্ষমা প্রার্থনা করা কিংবা দলে আবার ফিরে আনুষ্ঠানিকভাবে ফেরার কোনো পরিকল্পনা কিংবা কোনো সুযোগ আছে কিনা? আমি আপনাদের শুধু দল হচ্ছে গিয়ে দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সবসময় দলের জন্য থাকবো। আমার পক্ষ থেকে যে কাজটা, এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি, দল যখন প্রয়োজন মনে করবে দল আমাকে নিবে, কিন্তু আমি দলের জন্য সবসময় আছি। যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর দলটাই করি, শেখ হাসিনার যেহেতু নেতা মানি, সুতরাং আমাকে কিছুতে দিক না দিক, শোনেন আমার বাবার তো আমি ছোট ছেলে, আমার ভাই হচ্ছেন গিয়ে আমার চেয়ে বড়, তো রাজ্য যদি হইতো আমার বাবার যে রাজ্য, এই রাজ্যের সাম্রাজ্য বা রাজা তো আমার ভাই, আমাকে সাম্রাজ্য দিবে না, এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসে যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যেখানে আপনি যেই আলো বাতাসে আপনি এসএসসি পর্যন্ত পড়েছেন, বড় হয়েছেন, সেখানে আপনি অর্ধশতাধিকের বেশি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসাবে ব্রিজ করেছেন, রাস্তা করেছেন, যেটা কোনো সরকারি সুযোগ সুবিধায় থেকে না। তো সেখানে প্রায় সহস্রাধিক গাছ লাগিয়েছেন, এই যে একটা জাগরণ তৈরি করেছেন। তো মানুষেরও তো একটা প্রত্যাশা আছে আপনাকে নিয়ে, নিশ্চয়ই সেটা আপনিও বলেন। দল তো ফিরিয়ে নেওয়াটা এখনো কোনো আলোচনায় নেই যে আপনাকে ফিরিয়ে নেবে কি নেবে না। আমার প্রশ্ন হলো যে আপনাকে দলে ফেরত নেওয়াই হলো না, নির্বাচনে আপনার কোনো ডাক পেলেন না, বিদ্রোহ তো প্রশ্নই আসে না। আমার কথা হচ্ছে যে আমার যে যোগ্যতা আছে, এই আদর্শ বঙ্গবন্ধুর আদর্শটাকে যদি আমি ধারণ করি, তাইলে আপনি মনে রাখবেন আমি অনেক এমপিদের চেয়ে অনেক শক্তিশালী হব কাজ করার ব্যাপারে। এমপি বানাইলেই যে আপনাকে আমি অনেক বেশি ডেলিভারি দিতে পারবো তা না, দল যারে ভালো মনে করবে তারে নমিনেশন দিবে। শুধু আপনি আপনার এলাকায় খুবই জনপ্রিয় হলেই তো হবে না, আপনাকে তো দলও বুঝতে হবে যে দলের জন্য আপনি পারপাস সার্ভ করতে পারবেন। স্বতন্ত্র বিদ্রোহ এগুলা করার জন্য একটা রিজন থাকে, ক্রেজিনেস থাকে যে আমি কোনোভাবে এখানের এমপি হইতে চাই। আমার তো এই ক্রেজিনেসটা নাই, কারণ আমি বিশ্বাস করি মেম্বার অফ পার্লামেন্ট এই টার্মটা বা তকমাটা একটা মানুষকে যত না শক্তিশালী করে, তার চেয়ে এই মানুষটা যদি তার নিজেরে বিশ্বাস করতে শুরু করে যে আমি একজন ধরেন ব্যারিস্টার, এই ব্যারিস্টার ডিগ্রিটাকে যদি আমি বিশ্বাস করতে শুরু করি যে আমি বাংলাদেশ না, এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা, আমি এমপি হওয়া লাগবে কেন, যদি না হই আমি আমার যোগ্যতা দিয়ে, আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। কারণ সামনে যা পড়ে এ নিয়ে আমার কথা একটাই, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি, শেখ হাসিনা আমার নেতা। এই দুইটা জিনিস যদি আমার সাথে থাকে তাহলে আপনি আমারে ঠেকাইতে পারবেন। শুধু কিছু বানান আর না বানান, আমি আমার এলাকার ইতিহাস বদলাই দিব। আপনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনারা 6 ভাই বোন, তার মধ্যে আপনি সবার ছোট। এলাকার মানুষের আপনাকে নিয়ে তাদের প্রত্যাশাটা কি মনে হয়? শুনেন, এলাকার মানুষ হচ্ছে গিয়ে, আমি সবসময় এলাকার মানুষকে বিশ্বাস করতে সক্ষম হয়েছি যে আপনারা আমার জানাজার মানুষ, আপনাদের সাথে আমার কোনো রাজনীতি চলে না। মানে যে টেকনিক্যাল অর্থে আমরা রাজনীতি বলি, অনেক বুদ্ধিশুদ্ধির বিষয়, এটা আমার এলাকার মানুষের সাথে না। এলাকার মানুষের আজন্ম গুলামি করবো, এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে ফিরছি। যতদিন বেঁচে থাকবো, সক্ষমতা থাকবে, ততদিন এলাকার মানুষের জন্য করে যাব। শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে হয় আমি বলছি যে হয় দেশ ছাড়বো নাহলে দুনিয়া ছাড়বো, কিন্তু এলাকার মানুষের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমার চলবে না। আপনি যদি আমাকে রাস্তায়ও নামাই দেন, আমাকে সব কিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য, যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারেন। দর্শক, এইদিকে ব্যারিস্টার সুমনের মূল বক্তব্য আপনারা শুনে গেছেন, যে বক্তব্যটি ব্যারিস্টার সুমন হামলার বারে এসে এই লাইভটি করেছিলেন। কিন্তু প্রশ্ন একটাই, কেন বারবার ব্যারিস্টার সুমনের উপরে হামলা হয়? এর প্রতিবাদে আমরা কি জেগে উঠতে পারি না? আমরা জেগে উঠতে পারি, কিন্তু জেগে আমরা উঠি না। তবে ব্যারিস্টার সুমন হার মানার ছেলে নয়, হার মানার পুত্র নয়, হার মানা এমপি নয়, এই হার মানা ব্যারিস্টার নয়।
উনি যত বড়ই ঝড় তুফান আসুক না কেন উনি পিছু সরার লোক নাই। উনি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। উনি কথা দিয়েছেন যে কোনোভাবে এই দেশকে রক্ষা করতে উনি না পারলেও অথচ বিশেষ করে কিছু কিছু সেক্টরগুলোকে কিছু কিছু জায়গাগুলোকে উনি সেভ করে রাখতে পারবে। কেননা অফিস আদালতে যে বড় বড় চোরেরা আছে তাদেরকে ধরে রাখতে পারবে। মানি লন্ডারিং যদি 5%ও উনি কমাইতে পারে তার চেষ্টা করবেন। ব্যারিস্টার সুমন আরও বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না, কেননা আল্লাহ তাআলাই জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলাই নিয়ে যাবেন। এতে মানুষকে ভয় পাওয়ার কিছুই নাই। আমি যদি সঠিক পথে থাকি আমার শত্রু হাজার হাজার হবে। বাংলাদেশে কেউ ভালো হয়ে বাঁচতে পারে নাই, বাংলাদেশের 4 নেতা বাঁচতে পারে নাই, বঙ্গবন্ধু ভালো কাজ করেও বাঁচতে পারে নাই, তাকে মেরে ফেলা হয়েছে। হয়তো আমাকে কোনো দিন মেরে ফেলা হবে, এতে আমার কোনো আফসোস হয় না, আমার কোনো দুঃখ হয় না। আমার ফ্যামিলিকে বলা আছে যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, তোমরা আমাকে হাসি মুখে গ্রহণ করে অবশ্যই মাটি দেবে এবং দোয়া করবে। আমি সবসময় চাইবো দেশবাসীর কাছে আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।